প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে আজকে আলোচনা করব তোমাদের রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, সেখান থেকে পেজ নাম্বার আজকে আলোচনা করব 131, ক্লাস নাম্বার 3। অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তৃতীয় ক্লাস রায় মার্টিন থেকে। আজকের আলোচনা হবে, এখানেও 3 নম্বর যে স্কুল দেখো, অশোকনগর হাই স্কুল, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, সেখান থেকে বেশ কিছু ভালো অঙ্ক তুলে দেওয়া হয়েছে এখানে। তাহলে আমরা এখানে এখন পরপর সমাধানে আসব। তো প্রথমেই আমরা 1 নম্বর দাগের অঙ্কের সমাধানে চলে আসব। 1 নম্বর দাগের অঙ্কে বলেছে যে একই তলে অবস্থিত দুটি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তাহলে একই তল, মানে এটা একটা তল ধরে নিলাম, এই একই তলে অবস্থিত দুটি সরলরেখা সর্বাধিক কতটা বিন্দুতে। তাহলে সরলরেখা যদি হয় তাহলে এটা একটা সরলরেখা এ আর বি, আবার এটা একটা সরলরেখা সি ডি। সর্বাধিক কটা বিন্দুতে এখানে ছেদ করেছে আমরা দেখতে পাচ্ছি, একটাই ছেদ বিন্দু, এটার নাম ও দিলাম। তাহলে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে ক নাম্বার উত্তর হবে আমাদের একটি হবে, মানে একটার বেশি হতে পারে না ছেদ বিন্দু। ওকে, তারপরে বলে দিয়েছে কোন ঘনবস্তুর পার্শ্বতলগুলি ত্রিভুজাকার। তাহলে আমরা ঘনবস্তু হিসাবে পড়েছি পিরামিড, প্রিজম, এই সবগুলা পড়েছি। তো পিরামিডের ক্ষেত্রে আমরা দেখেছি পার্শ্বতলগুলি চতুর্ভুজাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, বা নিচের যেটা ভূমিটা হয় সাধারণত চতুর্ভুজাকার, আর পার্শ্বতলগুলি হয় ত্রিভুজাকার। তো এখানে যেহেতু আমাদের বলে দিয়েছে কোন ঘনবস্তুর পার্শ্বতলগুলি ত্রিভুজাকার, আমাদের উত্তর হবে এখানে পিরামিড। তাহলে এখানে আমরা খ নম্বরে উত্তর লিখব পিরামিড। পিরামিড পেয়ে গেলাম। তারপরে 0.6 ও 0.90 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 0.6 আর একটা আছে 0.9। এ ধরনের অঙ্ক 9-0 আছে। এ ধরনের যদি অঙ্ক থাকে আমরা সমাধান করতে হলে কিভাবে করতে হবে বলেছি, দশমিক বিন্দু উঠিয়ে দিই। অর্থাৎ এখানে 6, এখানে 10, এখানে 9, 0 আর এখানে পাবো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কে ছোট কে বড় এখন বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব, এই দুটোকে সমান করব। অর্থাৎ 6, 10, এখানে দুটো আছে, তাহলে এখানে দুটো করলাম। যখনই করবো এখানে একটা ধার নিলাম, যেহেতু উপর নিচে নিলাম, আর এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা সমাধানে দেখতে পাচ্ছি উপরে 90 আর এখানে 60, অর্থাৎ এটা বড়। অর্থাৎ এখানে আমরা লিখবো বড় সমান হচ্ছে 0.90। ওকে, তাহলে আমরা গ নাম্বার উত্তর পেয়ে গেলাম। এবারে আমাদের বলে দিয়েছে গয়ের পরে আমাদের চেয়েছে এবার ঘ নাম্বার একটা লুডোর ছক্কায় কটি শীর্ষবিন্দু থাকে। লুডো যে খেলা আমরা খেলি সেটা হচ্ছে একটা ঘনক। তাহলে ঘনকের যদি আমরা চিত্র অঙ্কন করি, এইরকম হচ্ছে একটা ঘনক। ঘনকটা এইভাবে হবে। পরস্পর যদি বাহুগুলা যোগ করি আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু কতটা আছে। শীর্ষবিন্দু আমরা একটু আগে দেখেছিলাম সমকোণী চৌবলেও, 1, 2, 3, 4, এটা পেয়ে গেলাম। নিচে আছে 1, 2, 3, 4, তাহলে মোট কতটি? এখানে পেয়ে গেলাম 8টি। তাহলে এটার উত্তর হয়ে গেল আমাদের ঘ নম্বরে উত্তর 8টি হবে। তাহলে সমকোণী চৌবল বলুক আর ঘনক বলুক, উভয়ের ক্ষেত্রে হবে শীর্ষবিন্দু বললে 8টি। আচ্ছা, তারপরে বলে দিয়েছে ও নম্বরে 3, 2, 5, 9, 5.7, 5.7, এটাকে আমাদের স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে স্থানীয় মানে বিস্তার করব? আমরা এদিক নেই এখন ধরে নিব, ঠিক আছে? তাহলে এখানে 3 এর স্থানীয় মান 3000 আছে। তাহলে এখানে আমরা লিখবো 3000, যেহেতু 3 এর পরে 1, 2, 3, দশমিকটা কিন্তু পরে ধরবো আমরা, ঠিক আছে? যেহেতু পূর্ণ সংখ্যা এখান থেকে, তাই এখান থেকে আমরা হিসাব করব। যোগ এখানে 2 এর স্থানীয় মান, 2 এর পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। তারপরে এখানে যোগ দিলাম 5, 5 এর পরে কটা সংখ্যা? একটা, আর এখানে শুধু 9 এর স্থানীয় মান 9। যোগ এবার 0.5 যেহেতু আছে এখানে, তাহলে এখানে 5 হলো উপরে, আর নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ঘর পরে আছে, তাই একটা শূন্য। ওকে,
আবার 7 দশমিকের জন্য একটা 1, 7 কটা ঘর পরে আছে 1 2, তাহলে এখানে দুটো শূন্য। আবার 5/1 দিলাম, আর এখানে 1 2 3 নম্বর পজিশনে, তাহলে এখানে 3টে শূন্য। এভাবে আমরা স্থানীয় মানে বিস্তারগুলো করব, ঠিক আছে। তারপরে চলো এবার বলছে 14.05 টাকা, 14.05 টাকা আছে, এটাকে আমাদের পয়সা করতে বলেছে। কিসে আনতে হবে? পয়সা। তো পয়সা করতে গেলে কি করতে হয়? টাকাকে পয়সা আনতে গেলে আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 100 দিয়ে আমরা এটাকে গুণ করব। গুণ করে তোমরা এখানে পেয়ে যাবে, দেখবে যে 14.05 এটাকে 100 দিয়ে গুণ করো, অর্থাৎ দশমিক বিন্দু এইদিকে সরবে। হ্যাঁ, কি করে আমরা গুণ করে নেই? এক সারি গুণ, আর এক সারি গুণ, 1 5 5, 1 0 0, 1 4 4, 1 1 1, 0 0 5 0 4 1, কটার পরে দশমিক 1 2, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা 1405 পয়সা। তাহলে এই যে এইভাবে পেলাম আমরা, টাকাকে পয়সাতে নিয়ে আসলাম, 1405 পয়সা পেয়ে গেলাম। ওকে, তারপরে এবারে আমরা চলে আসব, এই ধরনের শর্ট কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, তাই মনোযোগ দিয়ে করবে। 2 দাগে এবার কিছু শূন্য স্থান আমরা চলে আসব। 2 দাগে শূন্য স্থানে ক নম্বরে বলেছে একটি চোঙের কতটি বক্রতল? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে একটা চোঙ যদি হয়, চোঙ বলতে এরকম, এটা একটা চোঙ, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই চোঙের বক্রতল কতটা আছে? তাহলে বক্রতল তো এটাই একটাই বক্রতল আছে, তাহলে এখানে লিখবো আমরা বক্রতল কতটি আছে, তাহলে এখানে লিখবো 1টি, ঠিক আছে। তারপরে খ নম্বরে এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসছে, বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? তাহলে এটার উত্তর হবে ব্যাস। এটা খুব ঘন ঘন আসছে, এটা দেখবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? আমি বলেছি এর আগের ক্লাসেও, 180 ডিগ্রি। 75 পয়সা সমান কত টাকা? 100 দিয়ে ভাগ করলে আসবে 0.75 টাকা। তারপরে 88 কে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.088, ঠিক আছে, এটা করে নিবে তোমরা ভাগ। তারপরে একটি ত্রিভুজের সর্বাধিক কতটি স্থূলকোণ থাকতে পারে? স্থূলকোণ, একটি ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এইরকম আঁকলাম, দেখো 90 ডিগ্রি যদি সোজা হতো 90 হতো, আমি 90 এর বেশি মানে স্থূলকোণ, তাহলে কতটি থাকতে পারে? একটা থাকতে পারে। 90 এর বেশি কত ধরতে পারি? আমি 120 ধরলাম, এখানে 120, একটাকে ধরলাম 120, তাহলে বাকি আর দুটো কত থাকতে পারে? 180 থেকে 120 বাদ দিলে আমাদের থাকছে আর 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি থাকলে বাকি দুটো 30 হবে, ঠিক আছে, তাহলে একটাই থাকতে পারে স্থূলকোণ। আচ্ছা, তারপরে আমাদের চেয়েছে 3 দাগের, এবারে চলে আসবো আমরা 3 দাগে। 3 দাগ বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 হলে অপর কোণ দুটির মান কত? খুব সুন্দর প্রশ্ন, ভালো করে পড়ছি, তোমরা ভালো করে বুঝবে। একটি সমকোণী ত্রিভুজের বলে দিয়েছে, তো প্রথমে বলো তো, এই যে দেখতে পাচ্ছ 3 দাগের, প্রথমে বলছে একটি সমকোণী ত্রিভুজের, তাহলে ত্রিভুজটা আগে সমকোণী আঁকো। সমকোণ মানে কত? 90 ডিগ্রি, তাহলে এই আসছে, এই যে কোণটা সেটা সমকোণী হতে হবে, তাহলে এটার নাম দিলাম এ বি সি, তাই তো। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে এটা তো 90 ডিগ্রি আমার থাকছেই, যেহেতু আমাকে সমকোণী ত্রিভুজের বলেছে। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40, এবার একটা কোণের মান এটা বা এটা যে কোনো একটা ধরে নিলাম, এটা বলে দিয়ে 40, তাহলে একটা সমকোণ মানে 90 তো পেলাম, একটা 40 পেলাম, তাহলে এখানে 90 যোগ 40 সমান কত হলো? 130। কিন্তু 3টি কোণের সমষ্টি কত হয় আমরা জানি? 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা এখন এই যোগ করে 180 থেকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 180 থেকে 130 বাদ দিলে
50 ডিগ্রি। তাহলে এই বাকি কোণটা হবে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের বলছে অপর কোণ দুটির মান কত। তাহলে অপর কোণ দুটির মান একটা পেলাম 50 আর একটা পেলাম 90, অর্থাৎ এ কোণ সমান 50, বি কোণ সমান 90 আর সি কোণ সমান 40। তো এটা তো আমাদের বলে দেওয়া আছে, তাহলে বাকি দুটো 50 আর 90, মানে সমকোণী মানে 90 পেলাম, আর বাকিটাতে আমরা পেয়ে যাব 50। তারপরে এবার খ দাগে বলে দিয়েছে 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত। এই ধরনের অঙ্ক তোমরা করেছো, 1 ডজন বলতে 12টি, তাহলে 12টি ডিমের দাম আমরা 72 টাকা, তাহলে একটি ডিমের দাম কত আমরা ভাগ করে দেবো, উত্তর পেয়ে যাব। আচ্ছা, তারপরে গ দাগে বলেছে প্রদত্ত কোণগুলি কোনটি কি ধরনের। তাহলে কোণের কিছু মান দেওয়া থাকবে এরকম ভাবে, যেমন এখানে তোমাদের তুলে দেওয়া হয়েছে 37 ডিগ্রি, কমা দিয়ে দেওয়া হয়েছে 112 ডিগ্রি, তারপরে দেওয়া হয়েছে 180 ডিগ্রি, তারপরে দেওয়া হয়েছে 90 ডিগ্রি। এরকম ভাবে বেশ কিছু পরীক্ষার সময় তোমাদের কোণ তুলে দেওয়া হবে। এবার তোমাদের প্রত্যেকে জানা কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা স্থূলকোণ, এটা তোমাদের জানা। তো আমরা জানি এখানে দেখতে পাচ্ছি 90 এর কম আছে, এই যে 37 এটা 90 এর কম, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, আচ্ছা 90 এর বেশি কিন্তু 180 এর কম হবে, তাহলে 112 এটা আছে, দুটোর মাঝখানে হচ্ছে, তাহলে এটাকে তখন আমরা বলবো স্থূলকোণ, এটাকে আমরা বলবো স্থূল। আর 180 যখন চলে আসবে পুরোপুরি দুটো 90 90, তখন সে ধরনের কোণকে আমরা বলবো সরলকোণ, তাহলে এটা হবে সরলকোণ। আর শুধু যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে এক সমকোণ, তাহলে এটাকে আমরা বলবো সমকোণ। এবারে যদি আমাদের কিছু কোণ এরকম ভাবে দেওয়া থাকে তাহলে পরপর আমাদের সেই কোণটাকে কি ধরনের কোণ বলে আমরা লিখবো পরপর। তারপরে চলে এসো, আমরা দেখতে পাচ্ছি এবার চ দাগে আরো দেওয়া হয়েছে ছোট থেকে বড় দশমিক বিন্দু যদি থাকে তাহলে উঠাতে হয়। আমি আর বারবার একই অঙ্ক দেখাচ্ছি না, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করেছে, তোমরা নিজে থেকে এটা করবে। দুটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করে তাদের ব্যাসার্ধ চিহ্নিত করো। সমকেন্দ্রিক মানে কেন্দ্র একটাই হবে, অর্থাৎ এখানে কেন্দ্র দিয়ে একটা বৃত্ত, তারপরে এটাকে একটাই কেন্দ্র থাকলো কিন্তু আর একটা বৃত্ত আঁকলাম, তাহলে এটাকে বলবো আমরা সমকেন্দ্রিক বৃত্ত। এক্ষেত্রে এবার আমাদের দেখাতে বলেছি কি তাদের ব্যাসার্ধ চিহ্নিত করো। ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এটা থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে যদি ও নাম দেই আর এটা বি, তাহলে একটা ও বি আর এটা নাম দিলাম ও সি, এভাবে চিহ্নিত করব। ঠিক আছে, তারপরে আমরা 4 দাগের এবার কিছু বড় অঙ্ক নিয়ে সমাধান করব। তো প্রথমেই চলে আসি আমরা, দেখো জ্যামিতিতে বলেছে যে একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে স্থূলকোণটি চিহ্নিত করো। স্থূলকোণ মানে 90 এর থেকে বেশি। স্থূলকোণ কোণটি ছাড়া বাকি দুটি কোণ কি ধরনের হবে। বাকি দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ একটা যদি স্থূলকোণ হয়ে যায় একটা ত্রিভুজের, বাকি দুটো কোণ সবসময় আমাদের মনে রাখতে হবে সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, এবারে খ দাগে বলেছে একটি প্রশিক্ষণ শিবিরে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুত আছে, শিবির চলার 17 দিন পরে। তাহলে আমরা এই 4 খ নাম্বার সমাধানে আসবো এখন। তাহলে 4 খ নাম্বারে দেখো আমি এখানে লিখেছি শিক্ষার্থী, আর এখানে আমাদের যেহেতু চেয়েছে উত্তর কত দিন চলবে, অর্থাৎ এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে বলছে খ নম্বরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুত আছে, কিন্তু শিবির চলার 17 দিন পর আরো 25 জন শিক্ষার্থী আসলো, তাহলে ওই খাদ্য আর কতদিন চলবে। তাহলে আমরা 250 জন ছিল, 28 দিন পর 28 দিন চলার কথা, কিন্তু 17 দিন পর আরো 25 জন যোগ করলো, তাই এখানে 17 বিয়োগ দিলাম, অর্থাৎ 11 দিন খাচ্ছে তারা। তাহলে আরো 25 জন আসলে এখানে যোগ করবো আমরা 275। এই ধরনের অঙ্কে আমরা সম্পর্ক লিখবো, এটা হবে ব্যস্ত সম্পর্ক, এবং সমাধান আমরা যেভাবে করতে হয় সেই নিয়মে আমরা সমাধানটা করে নেবো। আমি আর দেখাচ্ছি না এই ধরনের অঙ্ক, আমি এর আগের ক্লাসেও দেখিয়েছি। যদি কারো অসুবিধা হয়, শুধু সংখ্যা চেঞ্জ আছে, তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করবে। এবারে দেখো গ নম্বরে বলে দিয়েছে তুমি মুদিখানার দোকানে কিছু কিনতে গেছো হয়তো, তাই 52.50 টাকা তুমি নিয়ে গেছো। এবার মিষ্টির দোকানে 11, অর্থাৎ মিষ্টির দোকানে
মুদির দোকানে 52.5 টাকা খরচ করেছো, চাল ডাল আটা ইত্যাদি মিলে। মিষ্টির দোকানে 110 টাকা। স্টেশনারি দোকানে অর্থাৎ বিভিন্ন ক্রিম সাবান শ্যাম্পু থেকে শুরু করে 75.25 টাকা। এখন তোমার কাছে 6.25 টাকা আছে। তাহলে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল, তাহলে আগে মোট কত টাকার মালপত্র নেওয়া হয়েছে সেটা লিখবে। তোমরা ভাষা দিয়ে এখানে লিখবে, সুন্দর করে ভাষা দিয়ে লিখবে। হ্যাঁ, যে মুদির দোকানে, এই যে এইভাবে লিখবে, মুদির দোকানে সমান কত টাকা দিয়েছো, এখানে 52.50 টাকা। এই যে দশমিক বিন্দু এগুলো ভালো করে লিখবে। এবার মিষ্টির দোকানে এভাবে তোমরা এখানে লিখবে, মিষ্টির দোকানে 110 দশমিক সোজা দশমিক কিছু নাই মানে 0। ঠিক আছে, আমি লিখছি না, তোমরা কিন্তু ভাষাগুলো অবশ্যই লিখবে। আমার সময় কম তাই আমি লিখছি না। এবার স্টেশনারি দোকানে 75.25, এই তিনটেকে এবার যোগ করবে। ঠিক আছে, যোগ করে দেখো পাচ্ছ 5, 7, 5 আর 2 7, 7 8, 5 13, 3 হাতে 1 2, 237.75 টাকা। আর এখন তোমার কাছে আছে, আবার এখানে লিখবে এখন আমার কাছে আছে, কি লিখবে, এখন আমার কাছে আছে 62.25, 62.25 যোগ করো এখানে 0, 7 আর 2 9, 10 এর 0 হাতে 1, 7 আর 2 9, 10 এর 0 হাতে 1, 6 আর 3 9, 10 এর 0 হাতে 1 3। তাহলে মোট কত টাকা তোমার কাছে ছিল, 300 টাকা ছিল। লাস্টের লাইন অবশ্যই আমি কিন্তু এখানে লিখে নেই, তোমরা কিন্তু অবশ্যই ভাষা লিখে সুন্দর করে এগুলো অঙ্কগুলা করবে। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্ক চলে আসবো ঘ নাম্বার। সেই ঘ নাম্বারে দেখো বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 26 আছে, কিন্তু আমি অঙ্কটা সমাধান করে দেখেছি, যতটা সম্ভব অঙ্কটা ভুল আছে, মিলছে না উত্তর আমাদের যেভাবে দেওয়া আছে। অর্থাৎ 26 দিয়ে যদি আমরা উত্তরটা করি তাহলে আসবে না, এখানে 16 লিখতে হবে। তাই আমি 16 দিয়ে তোমাদের এটা সমাধান করে এখন দেখাচ্ছি। 16 দিয়ে যদি আমরা সমাধান করি, অর্থাৎ 4 দাগের ঘ, তাহলে এখানে লিখলাম 4 দাগের ঘ। কি লিখবো, বলে দিয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 26 আছে, ওটাকে কেটে আমি বললাম 16 করতে, 16 মিটার। এবার বলে দিয়েছে প্রস্থটা যা আছে তাই লিখলাম 4 মিটার। তাহলে এবার বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে বলে দিয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফল আমাদের বের করতে হবে আগে। তাহলে এখানে লিখবো আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে 16 গুণ 4, এককটা বর্গ মিটার, 4 16 64 বর্গ মিটার। এবার আমাদের বলে দিয়েছে কি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের, তাহলে এটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল আর বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে লিখি কথাটা, যেহেতু এই লাইন অবশ্যই লিখবে আয়তাকার ও বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান, অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি হবে, ওই 64 হবে বর্গ মিটার। এবারে আমাদের লাস্টে উত্তর চেয়েছে কি, লাস্টে চেয়েছে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে লিখি অতএব বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য কি লিখবো, বর্গমূল 64। যদি এইভাবে না পারো তাহলে 64কে এখানে আলাদা করে ভাঙবে, 2 3 2 2 2 1 2 6 2 8 2 4 2 2, কটা পেলাম 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা
বর্গমূল চিহ্ন দিয়ে 1 2 3 4 5 6 সবটাকে জোড়া জোড়া নিয়ে নাও। জোড়া জোড়া নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, জোড়া জোড়া নিলে কি দেখতে পাচ্ছি আমরা? একটা 2 স্কয়ার, আরেকটা 2 স্কয়ার, আর একটা 2 স্কয়ার। মনে আছে এই ধরনের অঙ্ক বলতাম অঙ্কের জাদু। কেন? তারপর ভ্যানিশ হয়ে যাবে। কি ভ্যানিশ হবে? বর্গমূল আবার স্কয়ার চিহ্ন, শুধু সংখ্যা পড়ে থাকবে এখানে 2 2 2। তাহলে আমরা পেয়েছি 2 দিয়ে যায় 4 দিয়ে 8। প্রশ্ন বিচিত্রায় দেখবে তোমাদের উত্তর 8 দেওয়া আছে, তাই এটা আমাদের 26 ধরে করলে হবে না, এটাকে 16 করতে হবে। মিস প্রিন্টিং হয়েছে। ওকে, আমি আর একটা অঙ্ক আসবো 9 নম্বরে। বলছি একটি আয়তাকার ভূমি বিশিষ্ট পিরামিডের কয়টি তল আছে? আয়তাকার ভূমি বিশিষ্ট পিরামিড, আয়তাকার ভূমি বিশিষ্ট পিরামিড, তাহলে এখানে আমাদের আঁকতে হবে। আচ্ছা, এটা তোমরা টুকে নাও। আয়তাকার ভূমি, তাহলে ভূমিটা হবে আয়তাকার। এরকম দিলাম আর এরকম, এই যে ভূমি এটা আঁকলাম, এই ভূমিটা হচ্ছে, এটা হচ্ছে আয়তাকার। ওকে, তাহলে এটা হচ্ছে কি আয়তাকার ভূমি বিশিষ্ট পিরামিড। এবার পিরামিড আঁকছি, তাহলে এখান থেকে এটা আবার যোগ করতে হয়, এটা আমাদের জানা। আবার এখান থেকে এটা যোগ করতে হয়, তাহলে এটা একটা পিরামিড হলো, তাই তো? তাহলে নিচেরটা হলো আয়তাকার ভূমি বিশিষ্ট পিরামিডের। পিরামিডের কি চেয়েছে এবার? বলছে কয়টি তল থাকে। তাহলে তল দেখো এখানে 1 2 3, এদিকে একটা 4 আর নিচে একটা, দিয়ে মোট কতটি হলো তল? সমান 5টি তল। তাহলে কতটি তল বলবো আমরা? তল বলবো 5টি। তলগুলি সমতল না বক্রতল? তো প্রত্যেকটা তল আমরা বলবো সমতল। কি বলবো? সমতল। তাহলে উত্তর হলো প্রত্যেকটি তল সমতল। আর তল হলো কতটি? 5টি। তলগুলির আকার কিরকম? তাহলে আমরা বলবো নিচেরটা হচ্ছে বর্গাকার, আর পাশের যেগুলা আছে এই পাশের গুলা কিন্তু হবে কিরকম? ত্রিভুজাকার। দেখো এটা হচ্ছে এখান থেকে এরকম, আবার এখান থেকে এরকম, তাহলে ত্রিভুজের মতো তো। এবার এখান থেকে যে এটা একটা বড় ত্রিভুজের মতো হচ্ছে তো, তাই না? আর নিচেরটা কিন্তু হচ্ছে চতুর্ভুজাকার বা চতুস্তলা। ঠিক আছে, তাহলে বাকিগুলো হবে কি? ত্রিভুজাকার। ত্রিভুজাকার। একটা হচ্ছে নিচেরটা শুধু হচ্ছে চতুস্তলক অর্থাৎ চতুর্ভুজাকার, আর বাকি যে পার্শ্বতল সেগুলো হবে ত্রিভুজাকার। ওকে, আচ্ছা, তারপরে চলো এবার 10 দিনে একটি গ্রামের পুকুর কাটার জন্য 28 জন শ্রমিক নিয়োগ করা হলো 10 দিনে, কিন্তু কাজটি 1 সপ্তাহে শেষ করতে হবে, অর্থাৎ 7 দিনে। তাহলে আর কতজন নিয়োগ করবে? তাহলে 10 দিনে পুকুর খনন করে 28 জন, একদিনে কত আর 7 দিনে কত? এভাবে আমরা ঐকিক নিয়মে করব। আমরা এখন চলে আসব লাস্টের অঙ্ক 5-এর ক। 5 দাগের ক নাম্বারে চলে যাব। তো আমরা এখন চলে আসব 5-এর ক নাম্বার। একেবারে দেখো নিচে 5-এর ক আমি অঙ্কটা পড়ছি। বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। তাহলে আয়তাকার পার্ক 20 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ 15। এবার বলেছে পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলো। তাহলে প্রথমে আমাদের পরিসীমা বের করার দরকার নেই, আগে 5 মিটার করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, যেহেতু বাড়াতে বলেছে আমাদের, তাহলে এইদিকে 5 মিটার বাড়ালাম, আবার এদিকেও 5 মিটার বাড়াতে বলেছে, অর্থাৎ এটা বাড়াতে হবে প্রত্যেকটা ধার যেহেতু বলেছে। চিত্র কিন্তু আমাদের এইরকমই হবে। চিত্র কিন্তু কখনো এইদিকে উভয় দিকে বাড়াতে বলবে না, মানে এই ধরনের অঙ্কে তোমরা বারবার ভুল করছো। উভয় দিকে চওড়া রাস্তা সহ যদি 5 মিটার বলতো, চওড়া রাস্তা সহ উভয় দিকে 5 মিটার, তাহলে উভয় দিকে বাড়াতাম। চওড়া রাস্তা সহ যদি বলে তাহলে, আর শুধু খালি যদি বলে আমাদের এইরকম ভাবে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার, তাহলে এইদিকে 5 মিটার বাড়ালাম। তাহলে দেখো এইদিকে যখনই 5 মিটার বাড়াচ্ছি তখন এটাও বেড়ে যাচ্ছে, তাহলে দুটো ধার বেড়ে গেল। ভালো করে বুঝবে যে এইদিকে 5 মিটার বাড়ালাম মানে এই বাহু যখন বাড়ছে তখন এই বাহু দেখো বেড়ে গেছে তোমাদের। আবার যখন এই বাহু যখন বাড়ালাম তখন দেখো এই বাহু বেড়ে গেছে, অর্থাৎ এটাও বাড়লো, এটাও বাড়লো, এটাও।
তাহলে তো চারিধারের দৈর্ঘ্য বাড়লো, শুধু দৈর্ঘ্যে বাড়াতে বলেছে, চওড়াতে বাড়াতে বলেনি। ওকে, তাই আমাদের চিত্রটা এরকম হবে। তোমরা হয়তো অনেক ক্ষেত্রে উভয় দিকে বাড়িয়ে দিচ্ছ, দিয়ে 5 5 10, এরকম হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে লিখবো আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান 20 মিটার লিখলে, প্রস্থ 15 মিটার। এটা লেখার পরে বলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য তো 5 মিটার করে বাড়ানো হলো, এটা লিখে অতএব প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বৃদ্ধি অর্থাৎ বাড়ানো হলো। অতএব নতুন আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত হবে? আগে 20 ছিল, তাহলে 20 যোগ 5 সমান 25 মিটার হলো একটা। প্রস্থ 15 সঙ্গে 5 যোগ করবে সমান 20 মিটার পেলে। অতএব আমাদের চারিদিকে বেড়া দিতে হবে। চারিদিকে বেড়া মানে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এখানে লিখবো অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে এখানে 25 যোগ 20 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 25 আর 20 45 সমান 90 মিটার। 90 মিটার পেলাম পরিসীমা। আমাদের চেয়েছে মোট কত টাকা খরচ হবে বেড়া দিতে। 20 টাকা মিটার হিসেবে কত টাকা খরচ হবে, তাহলে এখানে লিখবো আমরা বেড়া দিতে প্রতি মিটারে 20 টাকা হিসাবে খরচ হবে। অতএব বেড়া দিতে আমরা এখানে লিখবো 20 টাকা প্রতি মিটার। বেড়া দিতে প্রতি মিটারে 20 টাকা হিসেবে খরচ হবে। তাহলে এখানে 20 আর এখানে মোট 90 মিটার টাকা, 9 দিয়ে 1800 টাকা খরচ হবে। কত টাকা বললাম? 1800 টাকা। যেহেতু মোট 90 মিটার হলো পরিসীমা আর 1 মিটারে 20 টাকা, তাহলে 90 কে আমরা 20 দিয়ে যদি গুণ করি তাহলে 1800 টাকা আমরা পেয়ে যাব। ওকে, নেক্সট অঙ্ক পরের পাতায় 131 এর পরে 132 পাতায় একটা অঙ্ক দেখার মতো আছে। ওই খ নাম্বারে বলছে 15 মিটার লম্বা বাঁশ ছিল, ঠিক আছে। তারপরে বাঁশের এবার কাদায় আছে 4.5 মিটার, জলে আছে 4 মিটার, তাহলে দুটোকে যোগ করবে। আচ্ছা, মোট কত ছিল? 15 মিটার, সেখান থেকে বিয়োগ করবে। এটা একবার। এবার বলছে বাঁশটি যদি 20 মিটার হতো, তাহলে একবার 15 থেকে বিয়োগ করবে, যেটা হলো সেটা একটা উত্তর হবে। এবার আমি ধরে নিলাম বাঁশের দৈর্ঘ্য 15 না 20 মিটার, তাহলে আর একবার 20 থেকে বিয়োগ করবে, তাহলে 20 থেকে বিয়োগ করে আরো একটা উত্তর, তাহলে দুটো উত্তর পাবে, সেটা করবে। আর গ নাম্বারে বলছে শান্তিপুরের একটি তাঁত ঘরে 12 জন তাঁতি 5 দিনে 5টি তাঁত মেশিন কাজ করে মাসে 16টি তাঁতের শাড়ি বুনতে পারে। 2টি তাঁত মেশিন নষ্ট হয়ে গেলে আরো 3 জন যুক্ত হলো। তাহলে এই অঙ্কটা তোমরা 3 সারির অঙ্ক আছে, তোমরা করে দেখবে। না পারলে আমি নেক্সট ক্লাসে তোমাদের করে দেখাবো, ঠিক আছে। তোমরা নিজে চেষ্টা করো, আমি যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। তোমাদের যে সমস্ত অঙ্কগুলা করতে সমস্যা হচ্ছে বা পারছো না, সেগুলা তোমরা করবে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, আমি পুনরায় তোমাদের সেগুলা ক্লাস করে দেখাবো। ওকে, আজকের ক্লাস তোমাদের এই অবধি। থ্যাংক ইউ এভরিবডি।